পশ্চিমবঙ্গে পূর্ব মেদিনীপুর জেলায় ফতেপুর নামে একটা ছোট্ট গ্রামে এই ঘটনাটি ঘটেছিল 1974 সালে। শুভমের একটাই মিষ্টি দোকান। এই মিষ্টি দোকানে যা ইনকাম হতো তা থেকে শুভমের সংসার চলত। একদিন শুভম মিষ্টি দোকানে বসছে, হঠাৎ সুপ্রকাশ নামে একজন লোক তার দোকানে এলো। সুপ্রকাশ তখন মনে মনে ভাবতে লাগলো যে শুভমকে এই ব্যাপারটা বললে শুভম কি আমার কোনো সাহায্য করবে? একবার বলেই না হলে দেখি। কি দাদা, কেমন আছো? হ্যাঁ ভাই, ভালো আছি। শুভম আর সুপ্রকাশের বন্ধুত্বটা 20 বছর থেকে রয়েছে। কি রে, এতদিনের পর দোকানে এলি? আমাকে তো ভাই তুই একেবারে ভুলেই গেছিস না? না না দাদা, আমি কেন তোমাকে ভুলবো? তোর এত মন খারাপ কেন? জানো তো দাদা, আমি একটা বড় সমস্যার মধ্যে পড়েছি। কি ভাই, কেমন সমস্যায় পড়েছিস? তখন শুভম বলতে লাগলো যে জানো তো দাদা, আমার ছেলেকে আমি ডাক্তারি পড়াচ্ছি। শুভম আনন্দ সহিত বলল, এ তো খুব ভালো বিষয়। আমার ছেলেকে চাকরিতে জয়েন করানোর জন্য অনেক টাকার প্রয়োজন আছে দাদা, তুমি আমাকে কিছু সাহায্য করো। সেই সময় শুভম বলে উঠল যে আমার তো একটাই দোকান, এই দোকানের সাহায্যে আমি সংসার চালাই। কিভাবে তোকে সাহায্য করব আমি বুঝতে পারছি না। প্লিজ দাদা আমাকে সাহায্য করো, তুমিই পারবে। তখন শুভম ভাবল, আমার কাছে তো কোনো টাকাই নেই, শুধুমাত্র একটাই দোকানই আছে। সেই সময় শুভম মন স্থির করে ভাবল, আমি না হলে আমার দোকানটাকে বন্ধক দিয়ে দিই। যখন সুপ্রকাশ আমাকে টাকা দেবে তখন না হলে আমার দোকানটা আমি ফিরিয়ে আনব। তুই কোনো টেনশন করিস না, আমি তোর সাহায্য করব। কিন্তু কতদিনের পর আমার টাকাটা রিটার্ন দিবি বল? সেই সময় সুপ্রকাশ বলে উঠল, আমার ছেলে চাকরিতে জয়েন হয়ে গেলে তার ফার্স্ট স্যালারি থেকে আস্তে আস্তে করে তোমার টাকা রিটার্ন দিয়ে দেব। সুপ্রকাশ সেখান থেকে চলে যাওয়ার পর শুভম তার দোকানটা বন্ধ করে অপরের কাছে বন্ধক দেওয়ার জন্য যায়। সেই সময় শুভম তার দোকানটা অপরের কাছে বন্ধক দেয় আর টাকাটা নিয়ে সুপ্রকাশের বাড়িতে দিয়ে আসে। 6 মাস পর এখন সুপ্রকাশের ছেলেটা কাজে জয়েন হয়ে গেছে, এবার আমার টাকাটা আস্তে আস্তে দিয়ে দেবে বলে মনে হয়। 1 বছর পর সুপ্রকাশ টাকা রিটার্ন করবে বলেছিল। দেখতে দেখতে 1 বছর কেটে গেল, কিন্তু টাকা আমাকে দিল না। এদিকে আমার দোকানটাও বন্ধক পড়ে আছে, আমি ছাড়াতে পারছি না। আর আমার বাড়ির হালচালও ভালো না। যাই সুপ্রকাশের বাড়ি যাই, টাকা নিয়ে এসে দোকানটা ছাড়াই। শুভম ভাবল যে কাল সকালে না হলে সুপ্রকাশের বাড়িতে যাব। পরের দিন সকালে শুভম বাড়ি থেকে বেরিয়ে পড়ল সুপ্রকাশের বাড়িতে যাওয়ার জন্য। 20 কিলোমিটার পথ যাওয়ার পর সুপ্রকাশের বাড়িতে পৌঁছালো শুভম। সেই সময় শুভম সুপ্রকাশের বাড়িতে বসে ভাবল যে আগে যখন আমি সুপ্রকাশের বাড়িতে যাতায়াত করতাম তখন কত না প্রেম করত, কত না খাতির যত্ন করত, কত সুন্দর ব্যবহার করত। কিন্তু আজকে দেখে মনে হচ্ছে আমাকে যেন কেউ তারা চেনেই না। মানুষ যেন সেকেন্ডেই বদলে গেল। ছাড়ো, আমি আমার টাকাটা নেব, চলে যাব। সেই সময় সুপ্রকাশ শুভমকে দেখতে পেয়ে মনে ভাবনা করলো যে আমার টাকার জন্য চলে এসছে, আমার দিনাটা হারাম করে দিল। কিছু তো ব্যবস্থা করতেই হবে। কি ভাই, 1 বছর তো হয়ে গেল, টাকাটা এবার আমাকে দিয়ে দাও। হ্যাঁ, আমার ছেলে আজকে স্যালারি পাবে। তোমাকে না হলে কাল সকালে গিয়ে তোমার বাড়িতে টাকাটা দিয়ে আসবো, বুঝলে? না না, আমি এসছি টাকাটা নিয়ে যাব। এদিকে আমার বাড়ির হালচালও ভালো না। তখন শুভম সুপ্রকাশের বাড়িতে রাতে থাকবে বলল।
2 বছর পর এদিকে হঠাৎ একদিন রাতে রোহিত কাজ থেকে ফেরার পথে অনেক রাত হয়ে যায়। বাড়ি তাড়াতাড়ি পৌঁছানোর জন্য ছোট রাস্তা ধরে। সেই রাস্তার পাশে একটা বাঁশ বাগান দেখতে পায়। তখন সে ভাবল, রাস্তা যেন নির্ঝুম হয়ে আছে, চারিদিকে ঘুটঘুটে অন্ধকার, আর শোনা যাচ্ছে ঝিঁঝি পোকার আওয়াজ। অনেক রাতও হয়ে গেছে, আমার একটু একটু ভয়ও লাগছে। হঠাৎ রোহিতের নজর বাঁশবাগানে গেল, আর বাঁশবাগানে দেখল সেই সময় বাঁশ গাছটা কেমন নিচের দিকে নেমে এলো, আর বাঁশ গাছটা থেকে কেমন কেমন একটা আওয়াজ আসতে শুরু করলো। তখন রোহিত বাঁশ গাছের পিশাচকে দেখে ভয়ে অজ্ঞান হয়ে যায়। 30 মিনিট পর সেই রাস্তা দিয়ে দুজন মানুষ হেঁটে যাচ্ছে। তখন তারা দেখতে পেল রাস্তার মাঝখানে কেউ পড়ে আছে। তারা রোহিতকে তুলে তাদের বাড়িতে নিয়ে গেল। রোহিত পিশাচকে দেখে ভয় পাওয়ার কারণে ওই পিশাচটা রোহিতের শরীরে প্রবেশ করে। সেই সময় রোহিত উঠে বসল। যারা তাকে তুলে নিয়ে এসছে তার বাড়ির সবাই রোহিতকে যখন দেখে, তার দুটো চোখ রক্তের মতো লাল ও তার শরীরও রক্তের মতো লাল হয়ে আছে। সে এমনভাবে কথা বলল যেন তার ভেতর থেকে অন্য কেউ কথা বলছে। তোর বাড়িতে আমাকে রাখবি তো? সেই লোকটা ভয়ে বলল, এটা তোমারই তো বাড়ি, এটা তোমার জন্যই বাড়ি বানিয়েছি আমি। তখন তারা বুঝতে পারল যে এর ভেতরে কোনো অশুচি আত্মা প্রবেশ করেছে। তারা একটা লোককে পাঠিয়ে দেয় যাতে তান্ত্রিককে নিয়ে আসে। 5 ঘন্টা পর তার বাড়িতে একটা তান্ত্রিক এলো। তান্ত্রিক বুঝতে পেরে তাকে জিজ্ঞাসা করলো, তুই কে? এই বাচ্চা ছেলেটাকে তুই কষ্ট দিচ্ছিস? আমি একে কষ্ট দিতে চাই না। আমার সাথে যা যা ঘটনা ঘটেছে আমি সবাইকে জানাতে চাই, এই জন্য এর সাথে এসেছি। আমার বাড়ির লোকও আমার বিষয়ে কিছুই জানে না। তাহলে বল, তোর সাথে কি কি ঘটনা ঘটেছে? তখন তার সাথে কি কি ঘটনা ঘটেছে সে বলতে লাগলো। হ্যাঁ হ্যাঁ, আমার ছেলে আজকে স্যালারি পাবে। তোমাকে না হলে কাল সকালে গিয়ে তোমার বাড়িতে টাকাটা দিয়ে আসবো, বুঝলে? না না, আমি এসছি টাকাটা নিয়ে যাব। এইদিকে আমার বাড়ির হালচালও ভালো না। তখন শুভম সুপ্রকাশের বাড়িতে রাতে থাকবে বলল। সেই রাতে সুপ্রকাশের বাড়িতে আমি সারা রাত থাকবো বললাম, ও রাতে থাকলাম। রাতে খাওয়ারের সময় সুপ্রকাশের বাড়ির লোক আমার খাবারে কিছু মিশিয়ে দেয় যাতে আমি জ্ঞান হারিয়ে ফেলি। যখন আমি জ্ঞান হারিয়ে ফেললাম সেই সময় সুপ্রকাশের বাড়ির লোক ও সুপ্রকাশ একটা জায়গায় মাটি খুঁড়ে আমাকে জ্যান্ত অবস্থায় পুঁতে দিল। সেই সময় আমার জ্ঞান ফিরে আমি জোরে জোরে চিৎকার করলাম। কিন্তু আমাকে ওই মাটির নিচ থেকে কেউ বাঁচালো না, বরং সেই কবরের উপর বাঁশ গাছ লাগিয়ে দেয়। আমার সাথে এরকম ঘটনা ঘটেছে আমার বাড়ির লোকও জানে না। আমার কি এতটাই ভুল? আমার সমস্ত কিছু থেকে আমার বন্ধুত্বটা অনেক বেশি মূল্যবান মনে করতাম, কিন্তু সে আমার সাথে বিশ্বাসঘাতকতা করলো। এই জন্য আমি সুপ্রকাশের বাড়ির প্রত্যেককে মেরে তার বংশ নির্বংশ করে দিয়েছি। আমি বুঝতে পারলাম তোর সাথে অনেক খারাপ হয়েছে, এখন তুই এর শরীর ছাড়। সেই সময় শুভমের আত্মা বেরিয়ে ওই বাঁশ গাছে আবার চলে গেল। বন্ধুত্বটা এরকম হওয়া উচিত? আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাবেন। এখনও সেই বাঁশ গাছে পিশাচটা আছে। যদি ভিডিওটি ভালো লাগে সাবস্ক্রাইব এবং লাইক করবেন। ধন্যবাদ।